এটা আপনার জায়গা থেকে যদি কিছু সম্ভব হয়, যদি আমাকে, কারণ আমরা মাত্র আসছি, এখনো দুপুরে খাওয়া দাওয়া খাইনি, আমরা খাওয়া করি ভাই। মানে সেনাবাহিনী গাড়ি আটকেছিল, আজকে পুলিশের কাছে ধরা পড়ে হে বিবেকবান মানুষজন, ওর ভাষ্য অনুযায়ী কম বয়সী যাই হোক, আমরা একটু নিরিবিলি সাগর পারে সাগর দেখব বলে মানেই ছুটি, আর ছুটি মানে নিজের মতো করে কিছু সময় পাওয়া, আর এই সময়টাকে সবাই কাজে লাগাতে চায় ভ্রমণ আনন্দে। কিন্তু সবাই কি ভ্রমণ করতে পারে? না, ভ্রমণ করার ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকের সুযোগ হয়ে ওঠে না। আর এই 17 কোটি মানুষের কিছু মানুষ যখন ভ্রমণ করতে চায়, তাও সেটা কিন্তু লক্ষ লক্ষ। আর এই লক্ষ লক্ষ মানুষের প্রথম পছন্দ হচ্ছে কক্সবাজার, আর আমরা গিয়েছি কক্সবাজার। ঈদের পঞ্চম দিন হালকা পাতলা বৃষ্টির সাথে লড়াই করে আমি রাতের বেলায় পৌঁছে যাই কক্সবাজার। সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে চলে যাই সাগর পাড়ে গোসল করব বলে। লাখ লাখ মানুষের গোসল করার দৃশ্য দেখেই আমার মন ভরে গেল। গোসল না করেই চলে আসলাম হোটেলে। তারপর আমরা বের হয়ে যাই মেরিন ড্রাইভ রোডে, একটু নিরিবিলি সাগর পাড়ে সাগর দেখব বলে। প্রাণ ভরে সাগরকে উপভোগ করছি, সেই সাথে পাথরে বসে হেলান দিয়ে চা খাওয়া আর সাগরের ঢেউগোনা, সেটা ছিল অসাধারণ। আকাশ অন্ধকার করে আসে হালকা বৃষ্টি, চায়ের কাপে আলোর লুকিয়ে যাওয়ার দৃশ্যগুলো অসাধারণ। ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি, সেই সাথে মাথায় ফুলের মুকুট হাতে ছোট্ট হকার বন্ধুরা, ওদের সাথে গল্প করাটা ছিল খুব আনন্দের। আস্তে আস্তে রাত হয়ে যায় আর অপেক্ষা আগামী দিনের। কেমন লাগলো আমাদের এই সাগর উপভোগ করার দৃশ্য? এরপরই আমরা রওনা দিয়ে দিই বান্দরবনের উদ্দেশ্যে, এবং সেই সাথে এখানে রয়েছে আমাদের বাস্তব জীবনে কিছু মজা আর জোস বাইক রাইডিং। নিন, আপনারাও মজা নিন আর উপভোগ করুন চকলেট বাইকার মোটো ব্লগ। গতকালকে শুক্রবার ছিল, তাই অনেক ভিড়ভাট্টা ছিল। আজকে শনিবার, আজকে কেন যেন মনে হচ্ছে কক্সবাজারটা একটু একটু করে খালি হচ্ছে। এখন সবাই কক্সবাজার থেকে বের হচ্ছে এবং যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছে। তোমার নিশ্চয়ই ফোন আসছে বা কোনো একটা প্রবলেম হয়েছে। ফুটবলের মোড়ে এসে রাস্তা চিন্তাছে না, তো আরে কইছে তুমি মোড় দেখলি বামে যাবার, বরাবরের মতো এই লাইমলাইটে এসেই তোমার বাইকের বা তোমার বা ফোনের কোনো না কোনো একটা প্রবলেম। আমি কর্নারিং করতেছি, আমার কথা হচ্ছে দর্শকগুলা কই, পিছন থেকে যে আমার যে কর্নারিং গুলা, আমার ভ্যালেন্টিনো রোসির কর্নারিং গুলা, আমার দর্শক গুলা কই, যার কারণে আমি স্লো করতে বাধ্য হয়েছি। আচ্ছা, এইসব কচুরালা বাধ্য, শোনো, এইসব কচুরালা বাধ্য, দেখলাম তো টিকতেই পারছো না। স্টিল লেভেলে একটা রাইড শুরু হতে যাচ্ছে। কি রকম পারফরমেন্স করে আমাদের এই বাংলাদেশের সবচেয়ে পরিচিত 3টা স্পোর্টস বাইক। এখানে ফাইমের সিভিয়ারটা হচ্ছে বর্তমানে লেটেস্ট সিভিয়ার, যেটা খুবই পরিচিত, এবং ফাইমেরটা হচ্ছে থাইল্যান্ডের এডিশন, যেটার কিনা ইন্দোনেশিয়ান এডিশন থেকে অনেক বেশি ইনিশিয়াল পাওয়ার, স্মুথনেস, ব্রেকিং বেটার বলে মনে হয়। আর এটা হচ্ছে আমার অফিসিয়াল ইয়ামাহা R15M, যেটা ইন্ডিয়াতে প্রোডাকশন করা হয়েছে। কিন্তু আমি এর আগে ইন্দোনেশিয়ান যতগুলা ইয়ামাহার বাইক চালিয়েছি, এটার মধ্যে আহামরি কোনো বিল কোয়ালিটির পার্থক্য মনে হচ্ছিল না। যেটা R15 ভার্সন 3-তে, BS6-এ, BS4-এ একটা পারফরমেন্স ধরা পড়েছিল, কিন্তু এইটার বেলায় একদম পুরা অবিকল মনে হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মতো। আর সেই সাথে সুজুকি GSX-R, এটা তো বরাবরের মতোই সেই একটা মডেল দিয়ে এই সুজুকি অনেক দিন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তালহাবিন আলী, এই যে তুমি যে GSX-R চালাচ্ছ, সেই মান্নাদের আমলে তোমাদের একটা স্পোর্টস বাইক আসছিল GSX-R। জি ভাই, এখনো সেই মডেল আনবি ভাই। এই যে ভার্সন 4, 1, 2, 3 কত ভার্সন। জি জি, মানে মেকআপ করা জিনিসটা একটু দাম বেশি হয়, আচ্ছা, এটা ডিমান্ডও বেশি হয়, কিন্তু আসল অথেন্টিক জিনিস একটাই। সেই 14-15 সালে একটা বানাইছিল, এখনো চলতেছে। আচ্ছা আচ্ছা, এই একটা দিয়ে করে খাও, সেই বয়স্ক মুরব্বি দিয়ে তুমি চলছো। আর সেই ক্ষেত্রে তোমার ভাষ্য অনুযায়ী আমার ইয়ামাহা R15M এবং 5 এর এই সিবিআর, এগুলা কি মানে মেকআপ মডেল না? আচ্ছা, এখন সারা দুনিয়া আধুনিক মহিলাদের কিন্তু সাপোর্ট দিচ্ছে। তুমি সতীস্ত্রী বলতে কি বোঝাচ্ছ? ট্রেন্ডের সাথে পিছে চলে যাবে, এই যে সতীস্ত্রী, এই আজীবন রয়ে যাবে। আচ্ছা ফাইম, এই যে তালহা বিন আলী, যার অনেক তালি বাইকে আর কি,
তো সে দাবি করছে আমাদেরটা মেকআপ আধুনিক স্ত্রী আর তারটা নাকি সৎ স্ত্রী। এ নিয়ে তোমার কি বক্তব্য? মানে আমাদের এই নিউ ভার্সন বাইকগুলো নাকি ওর মানে কি আর বলছি বলো। ভাই স্ত্রী তো স্ত্রী, সতী হইলি কি না হইলি কি, নিজের যদি হলে মানে পোষায় তাহলেই তো হইলো। তো সেটা আমাদের ব্যাটার না যে আমাদের আধুনিক স্ত্রী ওর ভাষ্য অনুযায়ী কম বয়সী যাই হোক, আমরা কম বয়সী, আমরা আমাদের হোন্ডা ইয়ামার সাথে বেশি বয়সী সতী স্ত্রী সুজুকি জিএসএক্সআর। তবে এখানে আমাদের ওল্ড মডেলের একটা সিবিআর রয়েছে যেটা থাইল্যান্ডের ভার্সন। এটা আমাদের ইসমাম নিয়ে আসছে। কি ইসমাম, তুই এত আধুনিক বাইকগুলোর সাথে পুরাতন একটা মডেল নিয়ে আসছিস, তোর কেমন লাগছে? সে তো আমাকে এই দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাচ্ছে না, এই জন্য তুই নিয়েই যাচ্ছিস। হোন্ডা একটা ব্র্যান্ড বলে একটা ব্র্যান্ড ভ্যালু আছে না। আচ্ছা, তাহলে যে তুই আইফোন 15 প্রো ম্যাক্সটা নিলি, তাহলে তো আইফোন 6s টাই ভালো ছিল, তুই 6s টা চেঞ্জ করে কেন 15 প্রো ম্যাক্স নিলি? এই বিষয়টা হচ্ছে যে ভাই আমার তো প্রয়োজন মনে হয়েছে। ও আচ্ছা, মানে তুমি যেটা নিবা সেটা প্রয়োজন, সেটা ভালো। হ্যাঁ, আর মানুষেরটা কালো। না বিষয়টা হচ্ছে নিড। হ্যাঁ আসো, বুঝছি, ফাপড়। আর এইখানে আছে আমাদের সিয়ামের ইয়ামাহা FZS। ইয়ামাহা FZS-টা কিন্তু মানে পাল্লা দিয়ে চলছে। আরেকটা আছে ইয়ামাহা 15 ভার্সন 3, সেটা এইমাত্র আসলো, সে কোনো কারণে পিছিয়ে পড়েছিল। এই তোমার পিছিয়ে পড়লা কেন? হ্যাঁ, মানে সেনাবাহিনী গাড়ি আটকেছিল। সেনাবাহিনী গাড়ি আটকেছে? ওখানে বাইকটা আটকেছিল, আমি পিছিয়ে পড়ে গেছি। ও, তোমার কাগজ চেক করছে? না, আমারও কিছু চেক করে না, সিএনজি ভাই চেক করছে। ও আচ্ছা, তোমাকে ছেড়ে দিছে না? গুড, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ। আচ্ছা সিয়াম, এই যে তুই আমাদের মতো স্পোর্টস বাইকগুলোর সাথে এত দুমদুমায় টানছিস, মানে FZS ভার্সন 3 তো টান কম, কিন্তু তুই কিভাবে পারছিস আমাদের সাথে এই স্পোর্টস বাইকগুলোর সাথে FZS ভার্সন 3 নিয়ে সমানে টক্কর দিতে? হাউ ইট পসিবল বল? এটা রাইডিং এক্সপেরিয়েন্সের উপরে। তার মানে এই ইয়ামাহা FZS ভার্সন 3 আমি যদি R15 না নিয়ে যদি FZS ভার্সন 3 নিতাম, তাহলেও হয়তো বা এই বাইকগুলোর সাথে থাকতে পারতাম, তাই না? ভাই এই বাইকটারে আসলে কোনোভাবে ফালাই দেওয়া সম্ভব না। আমি অনেক স্পিডে রাইড করলাম, সেই ব্রেক করলেই দেখি সাথে এই FZS ভার্সন 3 নিয়ে আমাদের সিয়াম একেবারে হাজির হয়ে যায় আমাদের সাথে। সিয়াম, পুরো ট্যুরটাই এভাবে আমাদের সাথে থাকবি, প্রমাণ করে দিবি বাইক নয়, বাইকার হচ্ছে ফ্যাক্ট। আর ভালো বাইক যদি হয় তাহলে আরো ভালো হয়। যদিও আমরা সবাই সেফটির সাথে রাইড করি, তারপরও রিস্ক কোনো অ্যাটেম্প নিবা না। ফাহিম, নো রিস্ক, জাস্ট রাইডিং এনজয়। মন মতো কর্নারিং করো, যেভাবে মন চায় সেভাবে চালাও, বাট কোনো রিস্ক নেওয়া যাবে না। ওকে? ওরে, চেনের লুপ দেওয়ার পর মনে হচ্ছে যে 1 bhp বেড়ে গেছে। আসলে চেনের লুব্রিকেশন করা থাকলে যে কোনো স্পোর্টস বাইক রাইড করে অনেক মজা পাওয়া যায়, আর R15 তো আরও বেশি মজা পাওয়া যায়। এখানে অস্থির কিছু কর্নারিং আছে, কিন্তু এগুলো খুবই সাবধানতার সাথে এবং সতর্কতার সাথে করতে হবে। এবং কর্নারিংয়ের পরে বাজারগুলো খুব কেয়ারফুলি, কারণ এখানে হুটহাট করে অটো চলে আসে। এই রোডে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট অটোর সাথেই হয়। ওরে বাইরে ভাই, FZS ভার্সন 3 পারফরমেন্স থেকে সত্যি বিমোহিত হয়ে যাচ্ছি। এত স্পিড তুলেও ওকে ওটি মারাটা আমার জন্য কষ্টকর একটা ব্যাপার হয়ে গেছে। এবার সামনে রইল GSXR। সেই একটা রাইড হলো সুজুকি GSXR
আর ইয়ামা R15M এ তালহা বাকিরা কিন্তু সিনারিওতেও নাই, নাই নাই নাই, মানে বাকিরা কোনো দৃশ্যপটেও নাই। আমরা একটু রিল্যাক্সে রাইড করছিলাম তোমার, হ্যাঁ আমরা একটু রিল্যাক্সে রাইড করছিলাম, তাই বাকিরা হারিয়ে গিয়েছে। কেমন লাগলো আমাদের এই রাইডিং? অনেকটা ঘোষণা ছাড়াই ছোট্টখাটো একটা রেসের মতো হয়ে গেছে, যদিও আমাদের ইন্টেনশন কোনো রেস করা ছিল না, উদ্দেশ্য ছিল একটাই, হালকা স্পিডিং করব। আসলে একসাথে ট্যুরে গিয়েছি, অনেকটা স্পিডিং অটোমেটিক্যালি হয়ে যায়। স্পোর্টস বাইক চালায় কোনো বাইকার যদি বলে যে তারা স্পিডিং করে না, তাহলে নেহাত সে মিথ্যে কথাই বলছে। স্পোর্টস বাইকটা আসলে কেমন? স্পোর্টস বাইকটা অনেকটা হচ্ছে ষাঁড় গরুর মতো। একটা ষাঁড় গরু যেমন আরেকটা ষাঁড় গরু দেখলে একটা লড়াইয়ের অ্যাটেম্পে চলে আসে, ঠিক তেমনই বাস্তব চিত্রটা এমনই হয় বাইকিং এর ক্ষেত্রে, যে একটা স্পোর্টস বাইকার আরেকজন স্পোর্টস বাইকারকে দেখলে একটু দেখার চেষ্টা করে কার বাইকটা সেরা। ঠিক তেমনটাই ছিল আমার এই তালহার রাইডিং। তো এখানে আমরা খুবই সতর্কতার সাথে রাইড করেছি, একজনের প্রতি আরেকজনের খুব কেয়ার ছিল যেন কোনোভাবে কোনো দুর্ঘটনা না হয়। তারপরও শেষে একটা কথাই বলবো, যত গতি তত ক্ষতি। আমরা এখানে রাইড করেছি ফুললি গিয়ার্ড অবস্থায়। হয়তোবা আপনি বা আপনারা অনেকেই গিয়ার্ড অবস্থায় বাইক চালান না, অনেকে তো দেখি হেলমেটই পরেন না। সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় নিরাপত্তা। আপনি কতটুকু সচেতন সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু ভালো রাইড করতে পারছেন, কতটুকু নিরাপদ আছেন। ইয়ামা R15M এবং GSXR এর কিছু ব্যাপার আপনারা খেয়াল করেছেন কি? স্পিডের দিক থেকে GSXR খুব এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখনই কর্নারিং আর ব্রেকিং সিচুয়েশনে আসে তখন কিন্তু এমটা এগিয়ে যাচ্ছিল। তালহা খুব প্রেসারে ছিল, আমি কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দরভাবে সুযোগ বুঝে এগিয়ে যাচ্ছিলাম। তালহাকে কখনো কখনো পিছনে ফেলেছি, তালহাও আমাকে কখনো কখনো পিছিয়ে ফেলেছে। তবে সবচাইতে ভালোভাবে আমি এম নিয়ে রাইড করতে পারছিলাম, কারণ আমার বাইকের ব্রেকিং ব্যালেন্সটা এক কথায় জোস। সেই জায়গাটাই ছিল GSXR এর দুর্বলতা। অনেক বুঝে শুনেই আমি GSXR সেল করে ইয়ামাহা R15M নিয়েছি। উদ্দেশ্য লুকস অ্যান্ড কন্ট্রোল। অন রোডে দুমদুমার একটা রাইড হলো। তালহাকে তো ওটি দেওয়াটা আমার জন্য খুবই টাফ হয়ে গেছিলো। দুইবার তুমি আমাকে টাটা দিয়েছো, বাট দুইবার আমি তোমাকে ভালোবাসা টাটা। যাই হোক, তোমার টাটাকে আবার আমি সঠিক জবাবও দিয়েছি। আয় তুই তো বেশি ভালো চালাস, তোর এই অ্যাভারেজ ভার্সন 3 নিয়ে তুই দুইটা বাইকের পিছন থাকোস কেমনে? বাকিরা তো কেউই ছিল না বেটা, তুই তো বেটা পাগল বানাই দিতেছিস। মানে GSXR থেকে তোকে ওটি মারাটা টাফ হয়ে গেছে জানিস? ইয়েস ইয়ামাহা ব্রেকিং ভালো, এই জন্য একটু সফট। আসলে কোনো একটা বাইকের ব্রেকিং ভালো থাকলে সেটার মানে অন্য লেভেলের মজা পাওয়া যায়। যেমন তালহার টপ ইন্ড অনেক বেশি, কিন্তু আমার ব্রেকিং ক্যাপাবিলিটি বেশি, যার কারণে আমি সুযোগ খুঁজছিলাম যে তালহা কখন ভুল করবে। ঠিক তালহার ভুলেই কিন্তু আমি তালহাকে ওটি মেরেছি। শুধুমাত্র বাইকে স্পিড থাকলে যে হয় না, ব্রেকিং ব্যালেন্স যে খুবই মজার একটা ব্যাপার, রাইডিংটাকে আরও জোস করে সেটা বোঝা যায় ইয়ামাহার M আর এই ভার্সন 3 রাইডটা দেখে। তালহা, তুমি তো স্টক টায়ার যেটা সেটা চেঞ্জ করে ফেলছো। GSX এর সাথে যে স্টক টায়ারটা দেয় ওটা দিয়ে কেমন কনফিডেন্ট পাইতা? ভাই ওটা এখন ব্রেকিং এ যে কনফিডেন্স, আমি যেভাবে একটা বাস ওভারটেক করতে গেলে একটা প্রেসার দিয়ে বাইরে যেতে পারি, ওইটা একটা গেলে আমি কয়েকবার স্কিপ করতাম। আচ্ছা, আমার কথা হচ্ছে যে তারা এত জোস প্রিমিয়াম বাইক বানায়, তারা কেন একটা ভালো মানের টায়ার দেয় না? জানেই তো এই বাইকগুলোর ব্রেকিং ব্যালেন্স কম। না তুমি বলো, কম্পেয়ার টু R15, ওকে, কম্পেয়ার টু R15 CBR, এটা ব্রেকিং ব্যালেন্স কম, তাহলে এটাতে একটু ভালো মানের টায়ার দিলেই হয়। কেন যে সুজুকি এই GSXR বাইকে ভালো মানের টায়ার দেয় না? তুমি জানো GSXR অনেকেই অ্যাক্সিডেন্ট করার পর এরা বন্ধ করে দিছে, বাইক চালায় না। তো কোম্পানি যদি আজকে ভালো মানের টায়ারটা দিত তাহলে কিন্তু এই বাইকটা হয়তো বা একটু ভালো করতো। তবে ভাই GSXR এর ইঞ্জিনটা জোস, পাওয়ারফুল এবং জোস। কিন্তু ইঞ্জিনটা ভাই, এটার সাথে মানে কেউ যদি এটা নেগেটিভ কিছু বলে ভাই, আমি এটা মানতে পারি না ইঞ্জিন GSXR এর ইঞ্জিন জোস। GSXR এর ইঞ্জিন আমার দেখা আমার মতে বেস্ট ইঞ্জিন। চলো মাত্র 1886 কিলোমিটার, যথেষ্ট ভালোই স্পিডিং করেছি। আমার মনে হয় বাইকটার অ্যাকচুয়াল মজাটা পাওয়া যাবে 8-10 হাজার কিলোমিটার পরে। সাপের মতো আঁকা বাঁকা, কখনো উপর কখনো নিচু, অস্থির একটা মজা এই পাহাড়ি রাস্তায় রাইড করা। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট বেশ পিচ্ছিল হয়ে আছে।
আল্লাহর রহমতে আমার বাইকে ট্র্যাকশন কন্ট্রোল আছে, যার কারণে অতটা ভয় পাচ্ছি না। বান্দরবনের রাস্তাটি আগে ন্যারো ছিল অনেক, কিন্তু এখন বেশ প্রশস্ত করা হয়েছে, যার কারণে এখানে রাইড করে সেই লেভেলের মজা পাওয়া যায়। চলে আসছি হিল ক্রাউন হোটেলে। যদিও প্রতিবারের মতো এবারও ভুল করে আসছি, তাকে আগে থেকে কোনো ইনফর্ম করি নেই, জানি না রুম পাবো কিনা। যদি পাই তাহলে ভালো, যদি না পাই তাহলে অন্য কোনো ঠিকানা হবে এই বান্দরবনে। অলরেডি হিল ক্রাউন হোটেলে অনেক বাইকাররা চলে আসছে। একটা সময় এইখানে বাইকারদের আনাগোনা খুবই কম ছিল, আল্লাহর রহমতে আপনারা অনেকেই আমার ব্লগ দেখে অনেক বাইকার এখন এই হিল ক্রাউন হোটেলে আসছেন। ভালোই লাগে যখন আমার ব্লগ দেখে কেউ ভালো একটা স্থানে ভালো একটা হোটেলে সেবা গ্রহণ করে। দেখেন প্রচুর বাইকার। বাইক রাইডিং এর উত্তেজনায় আমরা একেবারে খাওয়া দাওয়া করতে ভুলেই গিয়েছি। যাই হোক, এখন আমরা দুপুরে লাঞ্চ করব, যদিও বাজে বিকাল 6:12। তারপরও লাঞ্চটা করে ফেলতে হবে। অনেকেই আছে যে ট্যুর ট্রাভেলে গিয়ে আমাদের মতো অনিয়ম করে, কিন্তু দেখা গেছে যে একটা বেলা খাবার খাই না। এটা কখনোই করা যাবে না। একটু দেরি হলেও খাবারটা খেয়ে নিতে হবে, যেটা হবে এতে গ্যাস বা অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর যতই আপনি নিজের প্রতি কেয়ার করবেন, ততই আপনি ট্যুরে সুস্থ থাকবেন, আপনার বাইকিংটা আরো সুন্দর হবে। আসলে ওইভাবে আমাদের পূর্বে কোনো পরিকল্পনা ছিল না যে আমরা বান্দরবনেই থাকবো, যার কারণে আমরা আগে থেকে হোটেলটা ম্যানেজ করতে পারিনি বা জানিয়ে রাখতে পারিনি। তো যাই হোক, চলে আসছি। মুজিব ভাই আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, যার কারণে আমাদের রুম পেতে সমস্যা হয়নি। আপাতত আমরা একটা রুমে আমাদের ব্যাগ ট্যাগ রেখেছি। রাতের বেলা একটা রুম ফ্রি হবে, ডাবল বেড, সেটাতে আমরা মূলত 6 জন বাইকার একসাথে থাকবো। হিল ক্রাউনে খাবারের ব্যবস্থা আছে, তারপরও আমরা যেহেতু হঠাৎ করে আসছি, এখন বললেই খাবার হবে না। খাবার খেতে হলে একটু আগে থেকে অর্ডার দিতে হয়। ভাই আসসালামু আলাইকুম। আমরা তো ভয় পেয়ে গেছি, ওনার যদি ব্যথা পায়। সবার ঢাকা দেখেন, উনি সুন্দর করে খুলে দেখাচ্ছে, আপনি ই করেন না। ওকে ভাইয়া, নজরুল ভাই 22/6/2022 22/6/2022 তো এটা মেয়াদ উত্তীর্ণ। এটা পরে আর কিছু আছে না? এটা মেয়াদ উত্তীর্ণ। তো টেক্সট টোকেন মেয়াদ উত্তীর্ণ। এটা ড্রাইভিং লাইসেন্স, এটা ড্রাইভিং লাইসেন্স পরে এনে দিবে। এই বাবা আছে নি? এটা সিলি দিয়ে দিবে, করি বলবো। একটু কনসিডার করা যায় না ভাইয়া? একটু কনসিডার করা যায় না বড় ভাই? ঢাকা হলে মামলা দিলে বলতাম যে ঠিক আছে, কিন্তু তো ঢাকার বাইরে, মানে ঢাকা হলে বলতাম মামলা দিয়ে দেন, এটা অবশ্যই অন্যায়। কিন্তু ঢাকার বাইরে তো মামলাটা উঠানোর জন্য আপনি একটু না অবশ্যই না আপনি ভালো কাজ করছেন। না ভাই নজরুল ভাই, আপনি ভালো কাজ করছেন, আপনার এতে কোনো ডাউট নাই। আপনি তাকে মামলা দিতেই পারেন, হ্যাঁ, আপনার এতে কোনো করার নাই, আপনি সঠিক কাজ করতেছেন। কিন্তু মানে ও তো বেড়াতে আসছে, এই মামলাটা ভাঙাইতে একটু কষ্ট হয়ে যাবে। অফিসে গেলে ভাঙাই দিবে, আজকেই ভাঙাই দিবে, কিন্তু এখন তো ভাই রাত হয়ে যাচ্ছে। সন্ধ্যা রাতে 7টার দিকে বা 7:30টার দিকে যাবেন। আচ্ছা, এটা কত জরিমানা হবে ভাইয়া? কয় টাকা জরিমানা হবে? এটা আপনার জায়গা থেকে যদি কিছু সম্ভব হয়, যদি আমাকে, কারণ আমরা মাত্র আসছি, এখনো দুপুরে খাওয়া দাওয়া খাই না, আমরা খাওয়া দাওয়া করি নাই। হ্যাঁ, এটা একটু মানে আপনার জায়গা থেকে আমাদের টাউনে জি। আচ্ছা, বড় ভাই এত বড় স্যাক্রিফাইস করার জন্য অনেক ধন্যবাদ নজরুল ভাই, স্যালুট। আসলেই বাংলাদেশ পুলিশ আগের থেকে অনেক স্মার্ট। উনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। দেখলেনই তো কি অবস্থা, তালহার সুজুকি GSX-R এর ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে গেছে, যার কারণে পুলিশ তাকে ধরে একটা মামলা দিতে নিয়েছিল। যেহেতু আমরা ভ্রমণ করতে আসছি, অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক অনুরোধের পর আমরা তার কাছ থেকে ছাড় পেয়েছি। যদি মামলা হতো, প্রায় 10,000 টাকার মতো মামলা হতো, যেটা কিনা তালহার কাছে এই মুহূর্তে খুবই
খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যেত। যাই হোক, তালহা কিন্তু অনেক বলেছিল যে তার বাইকটা সুজুকি GSX-R একটি সতী বাইক, একটা সৎ বাইক। সেই জায়গাটায় তালহা কিন্তু প্রমাণ করে দিল তার বাইকটা অসৎ। এরপর আমরা হোটেল হিল ভিউতে গিয়ে খাওয়া দাওয়া করি এবং তারপর ফিরে আসি আমাদের হিল কাউন্ট হোটেলে। আর সেই সাথে তালহার সাথে আমরা এত মজা করি, সেই লেভেলের মজা করি। দেখেন কি নিষ্পাপ ঘুম দিয়েছে, কি নিষ্পাপ শিশুর মতো সে ঘুমাচ্ছে। ফাইম, আমার যদি স্মরণের কোনো প্রবলেম না হয়ে থাকে, তোমার কি মনে আছে যে রাইডটা শুরু করার সময় সে বলেছিল তার সতী বন্ধু, সতী সুজুকি, সতী স্ত্রী সুজুকি GSX-R। কিন্তু আজকে পুলিশের কাছে ধরা পড়ে তার যে একটি অসৎ GSX-R। হে বিবেকবান মানুষজন, তোমরা কি আমার সাথে একমত হতে পারছো? সে কিন্তু বলেছিল সতী স্ত্রী GSX-R। আজকে তুমি প্রমাণ করে দিলে তোমার সুজুকি সে সতী স্ত্রী নয়। বলো, মুখ লুকাচ্ছ কেন? আপাতত আমাকে একটা ভ্রাম্যমাণ শাওয়ার সার্ভিস দে, আমাকে কোলে তুলে নিয়ে একটু গোসল করে নিয়ে আসে। আচ্ছা, এখন এদিকে আসো। এখন এই যে এখানে ব্লগিং চলছে, তুমি এখন বলো তোমার এই অসৎ সুজুকি এটার ট্যাক্স টোকেন রিনিউ হবে কবে? বলো। এটা ঢাকায় গিয়ে করতে হবে ভাই। ঢাকায় গিয়ে আজকে আসলে পুলিশ ভাই উনি যদি কোনো প্রকার কোনো স্যাক্রিফাইস না করতো তাহলে নিশ্চিত একটা ভালো অ্যামাউন্টের মামলা খেত। যাই হোক, আপনারা যারা আমাদের এই তালহা বিন আলীর মতো অসতী না, কেমন যেন লাগছে অসতী শব্দটা, আমাদের এই তালহা বিন আলীর মতো অসৎ সুজুকি যারা চালান, এভাবে মুখ না লুকিয়ে আপনারা অতি শীঘ্রই আপনাদের বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করে ফেলেন। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। বান্দরবনে এসে আমরা অনেক ক্লান্ত হয়ে আছি, এখন আমরা একটা জোস ঘুম দেবো এবং আগামীকাল শুরু হবে আরেকটি জোস রাইড। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট। They call him Dr. Dummy, spit with the manic, hit him with the bellicle, has to numb, spit with the rhyme and a puffing chronic, spit with the panic, ultrasonic. Now rapid bobbing, hit him with the bang and the roll up on it, dig him with the battle of the battle, I'm dropping tracks that fall impact like comet.